আমের সময় কি আম খেতে পারবে না? লিচু কি খাওয়া যাবে না? অবশ্যই একটা দুটো লিচু খেলে কিচ্ছু হবে না। আলু যদি ঝোলে আলু থাকে সেটাও খাওয়া যাবে না। এগুলো ভুল ধারণা। সুগার ইটসেলফ কিন্তু ক্ষতিকর নয়। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবার আমরা কি করে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারি? খাওয়ার মাধ্যমে, হাঁটার মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে। মেটফরমিন 1 টাকার ট্যাবলেট ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। তাদের GLP-1 অ্যানালগ আমরা দিই। মোটা ডায়াবেটিস হয় তার একরকম ওষুধ, সে যদি রোগা ডায়াবেটিস হয় আর একরকম ওষুধ, সে তার যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে তার একরকম ওষুধ, তার যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে আরেক রকম। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে দর্শক বন্ধুদের মধ্যে ডায়াবেটিস নিয়ে জানার আগ্রহ ক্রমশই বাড়ছে। তার কারণ হচ্ছে যে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। বয়স এক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাক্টর নয়। অল্প বয়সের যারা তারাও কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। স্বভাবতই তাহলে আমাদের একটাই প্রশ্ন যে এত অল্প বয়স থেকে যদি আমরা এইভাবে ডায়াবেটিসে আক্রান্ত হতে থাকি, আমাদের তো পুরো জীবনটাই পড়ে রয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিস মানে একাধিক অসুখকে ওয়েলকাম করা। তাহলে আমাদের একটাই বিষয় যে আমরা এই ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণ করব। আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিষয় নিয়ে আজকে কথা বলবো, কিন্তু তার আগে আমরা যেটা জানবো যে কখন ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে মূলত আজকে আলোকপাত করব। জীবনযাত্রা, খাওয়া দাওয়া কিভাবে হবে, ওষুধ ঠিক কখন প্রয়োজন, ইনসুলিন কখন প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের মধ্যে রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। প্রথমে যেটা জানবো ডাক্তার, যে ডায়াবেটিস নিয়ে আক্রান্তের যে সংখ্যা সেটা ক্রমশই বেড়ে যাচ্ছে, এর কারণটা ঠিক কি? ডায়াবেটিস মানে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলতে চাইছি, এবং ভারতে এট প্রেজেন্ট 10 কোটি মানুষ ভারতবর্ষে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের ডেফিনিশনটা না সবার একটু ঝালানো উচিত। একদম। যদি আমরা র্যান্ডম ব্লাড সুগার দুটো অকেশনে 200-র বেশি পাই, 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, অথবা ফাস্টিং ব্লাড সুগার 126-এর বেশি হয়, অথবা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন আমরা 6.5-এর বেশি হয়, আমরা লোককে ডায়াবেটিস বলি। ডায়াবেটিস হওয়ার আগে আমাদের প্রি ডায়াবেটিক বলে একটা জিনিস আছে, যেখানে আমরা HbA1c 5.8 to 6.4 হচ্ছে প্রি ডায়াবেটিক। সুতরাং ডায়াবেটিস আসার আগে দু একটা ফ্যাক্টরের দিকে সবাইকে নজর রাখতে হবে। 1 নম্বর, জেনেটিক ফ্যাক্টর আছে কিনা। মা বাবার মধ্যে বা তার যদি মামার বাড়িতে কারোর যদি ডায়াবেটিস থাকে বা বংশে, তার একটা স্ক্রিনিং করা উচিত। আমার মনে হয় at the age of 25 অন্তত তার HbA1c-টা দেখা উচিত, অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। যদি দেখা যায় 5.8 to 6.4 এর মধ্যে আছে, তার তখনই কিন্তু সাবধান হতে হবে। নাম্বার 2, আজকালকার দিনে বসে কাজ করার প্রবণতা, শারীরিক কায়িক পরিশ্রম করা মানে না করা, এবং অত্যন্ত বেশি অ্যাডিকশন রেট বেড়ে গেছে স্পেশালি অ্যালকোহলের, আর ফাস্ট ফুড আর সফট ড্রিঙ্কস, যেগুলো কিন্তু একটা সফট ড্রিঙ্কসের যে কোনো, সেটা কালো হতে পারে সাদা হতে পারে, প্রায় 6 চামচ চিনি থাকে, এবং বসে বসে যখন ওগুলো খাচ্ছেন তাহলে সুগার লেভেল আপনার বাড়বেই। আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে ততটাই যতটা ক্যালোরি আপনি নিচ্ছেন। সুতরাং প্রথম কথা, ভারতীয়দের ডায়াবেটিস দেখা গেছে যে আগে হয়, অন্তত একটা ডিকেড আগে হয়। বাইরের দেশে যদি 40-এ হয়, আমাদের দেশে 30-এ হয়। নাম্বার 2, ভারতীয় ডায়াবেটিকরা খুব বাজে রকম কন্ট্রোল হয় ডিউ টু 1 নম্বর ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমরা জানি না যে ডায়াবেটিস এত শত্রু, বা অনেকে বলে
যে সকালবেলায় আমরা মেথি ভেজানো জল খেলাম, হুম একটু মিষ্টি খেলাম, আর একটু আমাকে একজন সেদিন বলে গেলেন মিষ্টি খেলাম, একটু নিম পাতা চিবিয়ে খেয়ে নিলাম, তাতে ডায়াবেটিসটা নাকি কন্ট্রোল থাকবে তার। হুম। সেটা তারই ধারণা, তার মাথার মধ্যে কে বোঝাবে। হুম অনেকে চিনির বদলে আখের গুড় খেলে ডায়াবেটিস হয় না বলে আমার কাছে চলে আসেন। আর তো সবচেয়ে আমি বলেছি যে গোবিন্দকে দিয়ে খেলে সুগার হয় না, এরকম তো বহু ঠাকুমার দিদিমারা মনে করেন এখনো। সুতরাং কিছু মিথ, কিছু ইয়ং জেনারেশনের মধ্যে অ্যাডিকশন, ইয়ং জেনারেশনের মধ্যে হঠাৎ করে পাশ্চাত্য সভ্যতায় চলে যাওয়া, অথচ তাদের যেটা জিম ম্যান্ডেটরি সেটা না করা, হুম এবং রাত্রি 4টে অবধি জেগে থাকা, হুম সার্কেডিয়ান রিদমটা পুরো পাল্টে যাওয়া, এগুলো সব মিলিয়ে প্লাস স্ট্রেস, স্ট্রেস ইটসেলফ আমাদের কিছু হরমোন বাড়ায় যেগুলো সুগার বাড়াতে হেল্প করে। সুতরাং আজকালকার না মডার্ন লাইফে কেউ যদি মাস গেলে 50,000 টাকা পায় সে খুশি নয়, কিন্তু সে ছোট 1 লাখ টাকা কেন হচ্ছে না, যে 1 লাখ টাকা পায় সে কেন 2 লাখ টাকা হচ্ছে না। সুতরাং কেউ খুশি নয়, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি ডিপ্রেসড এবং অ্যাংসিয়াস মানুষ। এর কারণ জানা নেই, বাইরের দেশে কাউন্সিলিং হয়তো ভালো হয় তাই। মোট কথা, এর ফলে আমাদের ইয়ং জেনারেশন বড্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ডায়াবেটিস ধরছে, এবং ডায়াবেটিসের ট্রিটমেন্টের প্রথম এবং প্রধান হচ্ছে খাবার এবং এক্সারসাইজ। ফার্স্টে এক্সারসাইজের কথা আসে। এক্সারসাইজের মধ্যে আপনাকে জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে না, জোরে হাঁটুন অন্তত হাফ অ্যান আওয়ার, এরকম জোরে হাঁটবেন যে ঘাম হবে শরীর দিয়ে। আপনি হেলে দুলে হাঁটলে কিন্তু হবে না। কতটা হাঁটবেন? মোটামুটি 10,000 স্টেপ, অথবা যতটা পাবেন আপনি হাঁপিয়ে না যাওয়া অবধি, কিন্তু সেটা ছোটার মতো হাঁটা। বিকেলে হাঁটলে হয় নাকি? অনেকে আমায় প্রশ্ন করে। না, বিকেলে আপনি টায়ার্ড থাকেন, আপনি হাঁটতে পারবেন না অতটা, আপনার শরীর ফ্যাটিগড হবে। নাম্বার 3, যদি ডায়েটের এবার মানে এক্সারসাইজের প্রশ্ন আসে, এক্সারসাইজ এইগুলো ছাড়া আপনাদের পক্ষে সবচেয়ে সিম্পল কি জানেন? লিফট না ইউজ করে আপনি স্টেয়ার দিয়ে দৌড়ে উঠুন। সেটা কিন্তু অনেক বেশি ক্যালোরি ঝরায়, আপনার পায়ের পেশিটাকে ভালো রাখে। সুতরাং যদি 4 তলাতে আপনার অফিস থাকে, আপনি দৌড়তে দৌড়তে 4 তলায় উঠুন না। মেট্রোতে এসকালেটরের বদলে যদি সিঁড়ি পারেন, সিঁড়ি দিয়ে উঠুন। আমি তো আমার হসপিটালে যতক্ষণ পারি আমি হেঁটে উঠি, যদি না খুব টায়ার্ড থাকি। ডায়েটে আসুন, কিছু কুসংস্কার ভাঙা যাক। ডায়াবেটিস কন্ট্রোলের জন্য টোটাল অ্যামাউন্ট অফ ক্যালোরি ভীষণ ইম্পর্টেন্ট, টোটাল অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটও ইম্পর্টেন্ট। মানুষের হওয়া উচিত টোটাল যে অ্যামাউন্ট অফ ক্যালোরি, ধরুন 2000 কিলো ক্যালোরি খাচ্ছি আমি, 2000 কিলো ক্যালোরি আমার খরচ হচ্ছে কিনা আপনি ঘড়িতেই বুঝতে পারবেন। স্মার্ট ওয়াচ যাদের আছে, আমি নিজে দেখেছি যে যখন অরুণাচল প্রদেশে বেড়াতে গেলাম, বিভিন্ন পাহাড় হেঁটে উঠেছি নেমেছি, তখন ম্যাক্সিমাম দেখলাম 600 ক্যালোরি মতো খরচ হয়েছে। তো খেয়েছি তো 3000 ক্যালোরি, তো এক্সট্রা ক্যালোরি ঘুরিতে ফ্যাট হিসেবে জমেছে, আর সেখান থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আপনার শরীরে সুগার বাড়ছে। সুতরাং খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে এই নয় যে কার্বোহাইড্রেট টোটাল বাদ, 50% থাকবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে ভাত বা রুটি, আলু, এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। 30 to 40% থাকবে প্রোটিন, যেটা আমাদের পক্ষে ডিফিকাল্ট। একটা ডিমে মাত্র 7.2 গ্রাম প্রোটিন থাকে। দুটো করে ডিম, অন্তত একটা কুসুম সমেত একটা কুসুম ছাড়া ইয়ং ছেলেদের খেতেই হবে। যারা পারবে না তারা অন্তত মাছ খাক অ্যাডিকুয়েটলি। যারা ভেজিটেরিয়ান
তারা পনির খাক, ছানা খাক, দুধ খাক, প্রবলেমটা আমাদের ভেগানদের নেই। একদম। আর ডালে প্রচুর প্রোটিন আছে, সয়াবিনে প্রচুর প্রোটিন আছে, সেগুলো তারা খাবে। এই যে আমি কোনোদিন মিষ্টি খেতে পারবো না, এই যে হতাশা, এটার কোনো কারণ নেই। আপনি মিষ্টি খেতে পারেন, কিন্তু সেদিন আপনার টোটাল অ্যামাউন্ট অফ ক্যালোরি থেকে কিছু বাদ দিন। আচ্ছা। যেদিন মিষ্টি খেলেন সেদিনের বিকেলের ইভিনিং স্ন্যাক্সটাকে স্কিপ করে যান। ধরুন তা বলে আপনি 10টা রসগোল্লা খেয়ে ফেলেন তা না। আম, এর মতো ভালো ফল হয় না। লট অফ ভিটামিনস, ফাইবার এবং সমস্ত ট্রেস এলিমেন্ট আমে থাকে। আমের সময় কি আম খেতে পারবে না? যারা আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের ক্ষেত্রে কিছুটা বাধা থাকলেও যারা ডায়াবেটিস ভালো কন্ট্রোল, তারা অনায়াসে 40 গ্রাম থেকে 50 গ্রাম আম খেতে পারে। কিন্তু কোন সময় খাবে? জলখাবারের সাথে খেলে কি হবে? একসাথে বেড়ে যাবে কার্বোহাইড্রেটের ইনটেক। সুতরাং জলখাবার আর লাঞ্চ এই দুটোর মাঝখানে খান, বা লাঞ্চ এবং আফটারনুন স্ন্যাক্স তার মধ্যে খান, অথবা আফটারনুন স্ন্যাক্স এবং রাত্রে তার মধ্যে খান। অর্থাৎ আমটাকে খাবারের মধ্যে মেশাবেন না, এবং 40 গ্রাম কিন্তু আপনার মাপকাঠি, তার বেশি আপনি খাবেন না। লিচু কি খাওয়া যাবে না? অবশ্যই, একটা দুটো লিচু খেলে কিচ্ছু হবে না। এখানে না মানুষ অল অর নান ল ধরে রাখে। আলু, আলু যদি ঝোলে আলু থাকে সেটাও খাওয়া যাবে না, লোকের ধারণা। এগুলো ভুল ধারণা। আপনি অনায়াসে আলু খেতে পারেন, আলু হচ্ছে একটা কমপ্লেক্স স্টার্চ, কিন্তু আপনাকে ক্যালোরিটাকে একটুখানি বুঝতে হবে। তার জন্য দরকার হলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। কিন্তু এই দুটো মিথ ভুলে যা। আজকালকার ইয়ং ছেলেদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যত কাজে থাকুক না কেন, আমি জানি ওয়ার্ক ফ্রম হোম, এবং ওরা ল্যাদ খেতে বড় ভালোবাসে, এত মহা ঝামেলা। ওই সময়টা না একটু দৌড়ো, না পারো স্কিপিং করো, না পারো তুমি কার্ডিয়াক এক্সারসাইজ যেগুলো আছে ওয়াকিং, ওয়াকারে হাঁটো। হাঁটতে তোমাকে হবেই ডায়াবেটিস কন্ট্রোল রাখার জন্য। এটা হলো ডায়াবেটিস কন্ট্রোল রাখার প্রথম উপায়। এবার ডায়াবেটিস রোগীদের না অনেকগুলো অর্গান ড্যামেজ হয়। প্রথমে আমরা দেখে নিই চোখ, বছরে একবার, হার্ট, লিভার, কিডনি, নার্ভ আর মাংসপেশি, এইগুলো আস্তে আস্তে উইক হতে থাকে। তো ডায়াবেটিক পেশেন্টের যদি কিডনি ইনভলভ না করে, তাহলে তারা কিন্তু জলের ব্যাপারে কোনো রকম তাদের অসুবিধা নেই, জল অপর্যাপ্ত খান। এবং ইনফ্যাক্ট লিকার টি কিন্তু ডায়াবেটিসের পক্ষে কোনো ক্ষতিকর নয়, যদি তার মধ্যে কোনো রকম চিনি না মেশানো হয়। সুতরাং ডায়াবেটিসের ট্রিটমেন্ট করার আগে দুটো জিনিস দেখা সবচেয়ে জরুরি। ডাক্তার হিসেবে বলে দিই, কোনো অর্গান ড্যামেজ হয়েছে কিনা। ধরুন ডায়াবেটিক পেশেন্ট, তার কিডনি খারাপ, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে ইনসুলিন দিয়েই করতে হবে। এবং কিডনিটা একটু অ্যাডভান্স খারাপ, মানে আমরা জিএফআর যদি বলি 25-এর তলায়, ট্যাবলেট দেওয়াটা খুব রিস্কি। এবার যদি টার্গেট অর্গান ড্যামেজ না হয়, তাহলে অবশ্যই ট্যাবলেট। এবার সে ট্যাবলেট দেবেন কোনটা, সেটা ডিপেন্ড করছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি নেই। সোজা কথায় আমি বছর 3 আগেই এই রিলটা করেছি, সে মোটা ডায়াবেটিস না রোগা ডায়াবেটিস। অনেকে থাকে 100 কেজি ওজনের ডায়াবেটিস, হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তাদের আপনি কোন ওষুধ দেবেন যে ওষুধে সুগার কমে রোগা হয়? আর দেখবেন একটা পিনপিনের রোগা 40 কেজি ওজনের ভদ্র মহিলা এসছে, তার সুগার কন্ট্রোল হচ্ছে না, তাকে কোন ওষুধ দেবেন? তাকে দেবেন সে যাতে মোটা হয়। সুতরাং আমাদের না ওষুধের অনেক ভাগ আছে, আজকে প্রচুর ওষুধ বেরিয়েছে, কিন্তু স্টিল আমাদের মেটফর্মিন বলে একটা ওষুধ আছে যেটা নাম্বার ওয়ান। আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে বলাটা খুব সোজা আমার পক্ষে, কিন্তু আপনাদের পক্ষে বোঝাটা মুশকিল, GLP-1 রিসেপ্টর
অ্যাগোনিস্ট। মানে আজকাল কিছু ইনজেকশন বেরিয়েছেন, আপনারা নাম শুনে থাকতে পারবেন, যেটা মোটাকে রোগা করে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমায়। এটা কিন্তু ডায়াবেটিস সম্পর্কে একটা কথা বলি, সুগার ইটসেলফ কিন্তু ক্ষতিকর নয়, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কথাটার মানে হচ্ছে ইনসুলিন আপনার শরীরে আছে, সেই ইনসুলিনটা সেলে কাজ করতে পারছে না, যে যখন সুগার বাড়ছে ইনসুলিনটা কার্যকরী হচ্ছে না। তাতে কি হয়, আমাদের শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস তাড়াতাড়ি হয়, আমাদের টার্গেট অর্গানগুলো ড্যামেজ হতে থাকে। তো আমাদের প্রথম টার্গেট কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো। এবার আমরা কি করে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারি? খাওয়ার মাধ্যমে, হাঁটার মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে। তার মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর ওষুধ আজকাল অনেক দিন হলো বেরিয়ে গেছে। আমরা ডাক্তারি পরিভাষায় যাই বলি না কেন, সেটা সুগারটা ইউরিনের সাথে বার করে দিয়ে দেয়, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। মেটফরমিন 1 টাকার ট্যাবলেট, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। চেষ্টা করি না সেই ওষুধগুলো দিয়ে। যারা অ্যাফোর্ড করতে পারবেন তাদের GLP-1 অ্যানালগ আমরা দিই, ইনজেকশন সপ্তাহে 1টা করে, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। সুতরাং আপনাকে না ডায়াবেটিস ট্রিটমেন্ট করার আগে আমি অত কিছু ঘোর প্যাচে যাচ্ছি না। ওয়েদার সে মোটা না রোগা এটা দেখুন, আর তার কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কি নেই দেখুন। যদি সে মোটা ডায়াবেটিস হয় তার একরকম ওষুধ, সে যদি রোগা ডায়াবেটিস হয় আর একরকম ওষুধ, সে তার যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে তার একরকম ওষুধ, তার যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে আরেক রকম ওষুধ। এবার ইনসুলিন কোথায় লাগবে? অ্যাবসলিউট ইন্ডিকেশন, অ্যাবসলিউট ইন্ডিকেশন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, আচ্ছা। যেটা আমরা আসছে না। নাম্বার 2, প্রেগন্যান্সি। ইনসুলিন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয়, যদিও মেটফরমিন সেফ। নাম্বার 3, যদি আপনার কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে শরীরে, তখন কিন্তু আমরা ইনসুলিন দিই। ধরুন ডায়াবেটিক ফুট কারোর হয়েছে, সুগার কন্ট্রোল কিন্তু আমরা ইনসুলিন দিয়ে করি। হসপিটালে যখন পেশেন্ট ভর্তি হয়, ইন হসপিটাল পেশেন্ট ডায়াবেটিসে, হসপিটালে তো কেউ আর এমনি এমনি চুপচাপ ভর্তি হয় না, অনেকে এমনি এমনি পলিটিক্যাল লিডাররা ভর্তি হয়, সেগুলো ছেড়ে দিন। জ্বর নিয়ে ভর্তি হলো, তখন কিন্তু আমরা অলওয়েজ ইনসুলিনই তাকে রাখি, এবং তাতে একটা লোকের ভয় ধরে, বা একবার ইনসুলিন দিলাম সারা জীবন দিতে হবে, তখন তাদের আবার বলি না, এটা ফর দ্য টাইম বিং ইনসুলিন, আপনার যে রোগটা সেরে যাবে আমরা আবার ইনসুলিন থেকে ব্যাক করে যাব। নাম্বার 5, যাদের ইনসুলিন তৈরি হয় না, রেকারেন্ট প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ইনসুলিন তৈরি করা গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, হয়তো প্রথম দিকে ট্যাবলেটে কাজ হচ্ছিল, পরের দিকে ট্যাবলেটে কাজ হচ্ছে না, এটা আরেকটা ইন্ডিকেশন, মানে সেকেন্ডারি ওয়েচে ফেলিওর। যখন ট্যাবলেট কাজ করতে চায় না, প্যানক্রিয়াসকে আমরা রেস্ট দেওয়ার জন্য ইনসুলিন দিই। আর অবশ্যই যখন ডায়াবেটিক কমপ্লিকেশন হয় তখন আমাদের ইনসুলিন দিতে হয়। সুতরাং প্রথমে আপনারা নিজেদের অভ্যাস চেঞ্জ করুন, আপনাদের ঘুমের অভ্যাস চেঞ্জ করুন, খাবার অভ্যাস চেঞ্জ করুন, হাঁটুন, মধ্যপ্রদেশ কমান, আর ডাক্তারের পরামর্শ মেনে টেস্ট করাবেন, করে ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন সেটাই আপনাকে দেবেন। কিন্তু আপনার যেটা বেসিক বলার, আমার মনে হয় এইটুকু কথার মধ্যে আমি বলে দিয়েছি, আর যদি প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে ডায়াবেটিস বুঝবো কিভাবে, এটা একটা খুব বড় বিষয়, কারণ ডায়াবেটিস তো আমরা বুঝতে পারি না যে আমাদের ডায়াবেটিস আসছে কিনা বা সুগার আসছে কিনা। হয়তো কোনো কোনো কারণে কোনো টেস্ট করতে গেছি, তখন আমাদের ব্লাড সুগারটা টেস্ট করতে হলো, দেখা গেল যে সুগারের লেভেলটা বেশ হাই হয়ে গেছে। কোনো কি শরীর সংকেত দেয়, কোনো সিমটম আছে? অনেক সময় দেয় যে খুব জল তেষ্টা পাচ্ছে, রাত্রে বারবার বাথরুম হচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সময় কিচ্ছু সংকেত দেয় না। এবং আমি আজকাল অনেক ডায়াবেটিস রোগী পাচ্ছি, 70-এর পর প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে, এবং এটা আমাদের সময় কিন্তু অতটা জানা ছিল না। এখন দেখছি লেট অনসেট ডায়াবেটিস বলে একটা আছে, যখন হয়তো প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা কাজ করতে পারে না। না, সংকেত যে দেবেই তা না, সেই জন্য বলা
যে 25 বছরে অন্তত একবার টেস্ট করবেন, তারপর পারলে বছরে একবার একটা রুটিন চেক করে রাখবেন। যারা অ্যাট রিস্ক, যাদের জেনেটিক ফ্যাক্টর আছে, যারা বসে কাজ করেন, যারা সিডেন্টারি হ্যাবিট এবং প্রচুর খেতে ভালোবাসেন। একেবারে। স্যার, পাশাপাশি আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন যে যাদের সুগার আছে তারা যে ভাতটা খাবে সেই ভাতটা যদি বাসি ভাত হয় বা আলুটা যদি বাসি আলু হয়, তাহলে যদি সেটা ফ্রিজে রেখে দেওয়া হয় পরের দিন খাওয়া হয় তাহলে নাকি তার ক্যালোরির পরিমাণটা কম থাকে। এটা নিয়ে আপনার কোনো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমার মনে হয় না। ভাত খুব খারাপ নয়, বাসমতি চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম। না, বাসি ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কম কিনা যায় না, বাসি ভাতে জীবাণু থাকতে পারে, বাবা খাওয়ার দরকার নেই। একেবারে। স্যার, আরেকটা হচ্ছে প্রি ডায়াবেটিক, অর্থাৎ যাদের ডায়াবেটিস একদম বর্ডার লাইনে রয়েছে, তারা তো মানে কোনো ওষুধ খাচ্ছে না, তাহলে তারা কিভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে? তারা ডায়েট এন্ড এক্সারসাইজ, ডায়াবেটিস কিন্তু রিভার্স সম্ভব সেই পর্যায়ে। আচ্ছা। সুতরাং তারা স্ট্রিক্টলি ডায়েট ফলো করুক, স্ট্রিক্টলি এক্সারসাইজ প্রোগ্রামের মধ্যে থাকুক। প্রি ডায়াবেটিকে ওষুধ দিই না যদি না ডায়াবেটিস রিলেটেড কোনো কমপ্লিকেশন, যেমন ধরা যাক সে ভীষণ মোটা, প্রি ডায়াবেটিক, ফ্যাটি লিভার আছে, যে ফ্যাটি লিভার আউট অফ প্রপোর্শন টু তার স্থূলত্ব, তখন হয়তো কিছু ওষুধ দিতে হতে পারে। কিন্তু প্রি ডায়াবেটিক তাদের আমি একটাই বলবো, সতর্ক থাকুন যাতে আপনার ডায়াবেটিসে না প্রবেশ করে। যখন ব্লাড টেস্ট করা হবে তার আগের কি কোনো নিয়ম আছে যে নিয়মটা খুব ভালোভাবে মেনে চলা দরকার? কোনো দরকার নেই, কারণ আমরা তো শুধু HbA1c দেখি, আর ফাস্টিং ব্লাড সুগার মানে 4 ঘন্টা ফাস্টিং থাকলেই হবে। সকালে ফাস্টিং ব্লাড সুগার, HbA1c 3 মাস বাদে বাদে করুন, সুগার লেভেল বোঝা যাবে। ওই ফাস্টিং করলেন, পিপি করলেন, তারপর আপনি বললেন এই ল্যাবরেটরিতে না 128 এসছে, এই ল্যাবরেটরিতে 132 আছে, তার মধ্যে যেটা কম আপনি সেটাকে বেছে নিলেন। ডায়াবেটিক পেশেন্টের এটা একটা থাকে, মানে 3টে ল্যাবরেটরি থেকে ফাস্টিং করে যে ল্যাবরেটরি কম সেটাই যে ঠিক সেটা রেশনালিটি প্রমাণ করতে চায়। আসলে তখন হয়তো স্ট্রিক্ট ডায়াবেটিক কন্ট্রোলে ছিল, তারপর মিষ্টি খেতে আরম্ভ করলো, কিন্তু সেটা HbA1c তে ধরা পড়ে যাবে, যার জন্য আমরা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটাকে মেন মার্কার ধরি। একদম। স্যার, সব শেষে যেটা, যে ডায়াবেটিস শব্দটাতেই মানুষের একটা ভীতি বা ভয় হয়ে গেছে, কারণ কেউ যদি শুনে নিচ্ছেন যে আমার ডায়াবেটিস হচ্ছে বা হতে পারে, তাহলে একটা ভীষণ প্যানিক কাজ করে, কারণ মানুষের ধারণা যে ডায়াবেটিস সারে না। এটা নিয়ে আপনি কি বলবেন শেষে? এটা একদম রিসেন্ট কনসেপ্ট। যারা খুব মোটা সোটা ডায়াবেটিস, তারা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে দিতে পারে বাই ওয়ে অফ ডায়েট কন্ট্রোল, ওজন কমানোর প্রোগ্রামে, তাদের কিন্তু ডায়াবেটিস রিভার্সাল সম্ভব। সুতরাং প্রথমের কথা আমি আবার ফিরে যাই, প্রতিবার একটা কথা দিয়ে আমি শেষ করি, হা কম করে হাঁটুন, তবেই একমাত্র ডায়াবেটিস ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আমরা অত্যন্ত মূল্যবান কিছু কথা স্যারের কাছে জানতে পারলাম যে ডায়াবেটিস নিয়ে আমাদের মনে অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে, তো সেই ভ্রান্ত ধারণাগুলো স্যার একটার পর একটা সরিয়ে যে পথগুলো দেখালেন, আশা করি আপনারা যদি ঠিক এইভাবে চলেন তাহলে আপনারাও কিন্তু ডায়াবেটিস আক্রান্ত যেমন হবেন না, তার পাশাপাশি যারা আক্রান্ত হয়েছেন তারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সেরে উঠতে পারবেন, যেটা সব থেকে বড় আজকের দিনে একটা ভালো দিক। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই। আর সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।